আপনি তো প্রাথমিক শিক্ষকতার পাশাপাশি ডাব্লিউবিসিএস এর এত বড় সফলতা। স্যার, এবার আপনি বলুন ডাব্লিউবিসিএস এর মতো একটা বড় পরীক্ষা, বিশেষ করে এ এবং বি গ্রুপের ক্ষেত্রে আমাদের বেসিক যে সাবজেক্টসগুলো ছিল, ধরুন হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, সাবজেক্ট ওরিয়েন্টেড পড়বো নাকি জব ওরিয়েন্টেড পড়াশোনাটা পড়বো? আর যেহেতু কম্পিটিশন বাড়ছে, অনেকজন পরীক্ষা দিচ্ছে খুব অল্প সংখ্যক সিটের জন্য। নমস্কার বন্ধুরা, আমি ফুলচাঁদ বর্মন। আমি আজকে আসছি জ্যোতিষী স্যারের বাড়িতে। উনি 2023 সালের ডাব্লিউবিসিএস এ গ্রুপে রেভিনিউ সার্ভিসে খুব ভালো র্যাঙ্ক করেছে। আমরা আজকে স্যারের কিছু স্ট্র্যাটেজি এবং উনি কী করে এত বড় বৃহৎ পরীক্ষায় সফলতা পেলেন সে সম্বন্ধে আমরা কিছু স্যারের রোডম্যাপ জেনে নেব। আর পরবর্তী প্রজন্ম কী করে স্যারকে দেখে অনুপ্রাণিত হবেন সেই কথাটাও আমরা স্যারের কাছ থেকে একটু শুনে নেব। নমস্কার, আমি যুধিষ্ঠির নমদাস। আমি 2023 সালে ডাব্লিউবিসিএস গ্রুপ এতে সিলেক্ট হয়েছি। তো আজকে ফুলচাঁদ বাবু আমাদের বাড়িতে এসেছেন। যতটা পারি চেষ্টা করব আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারা শুধুমাত্র ডাব্লিউবিসিএস না, বিভিন্ন পরীক্ষায় যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেখানে কিভাবে প্রিপেয়ার করে আমার মতন করে তাদের উপযোগী যদি কোনো রকমের স্ট্র্যাটেজি বা কি ধরনের বইপত্র তারা পড়বে এ বিষয়ে যদি আমি একটু তাদেরকে গাইড করতে পারি, তার জন্য নিজেকে ধন্য মনে করব এবং তারা এগিয়ে যাক এবং ভালো ফল করুক এবং সবাই সাকসেসফুল হোক, এই আশাটাই রাখবো। কংগ্রেচুলেশন স্যার। আজকে আপনার মুখ থেকে আমরা জেনে নেব আপনি ডাব্লিউবিসিএস এই গ্রুপে কি করে আপনি এত বড় সফলতা পেয়েছেন। ধন্যবাদ ফুলচাঁদ বাবু। সত্যি বলতে এই ডাব্লিউবিসিএস এর জার্নিটা আমি 2021 সালে প্রথম শুরু করি এবং খুব ভালোভাবে পড়াশোনা শুরু করি। জার্নিটা অনেকটাই টাফ ছিল, যেহেতু অনেকগুলো আমাদেরকে একটা সিলেবাসকে কভার করতে হয়। আপনি জানেন অনেকগুলো সাবজেক্টকে আমাদের পড়তে হয়। সেক্ষেত্রে মানে অনেকগুলো বইকে একসাথে গুছিয়ে এবং একটা প্রপার স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু এই প্রিপারেশনটা আমি নিয়েছিলাম। সেক্ষেত্রে আমি যে আমাদের বেসিক যে সাবজেক্টসগুলো ছিল, ধরুন হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোকে আমি ভালো মতন করে তৈরি করেছিলাম, বেসিকটা তৈরি করেছিলাম। তারপর আমি সেখান থেকে সাবজেক্ট ওয়াইজ নোটস তৈরি করি এবং সেই নোটসগুলোকে আমি বারবার রিভাইজ করেছিলাম এবং আমার প্রিলিমস এবং মেন্সের যে পরপর পরীক্ষাগুলো হতো সেগুলোতে আমি কাজে লাগিয়েছিলাম। স্যার, আপনার কাছ থেকে আমার এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। আচ্ছা, আমরা যারা নতুন আর কি প্রস্তুতি নিচ্ছি কম্পিটিটিভ এক্সামে, আমরা প্রথমে শুরুই করতে পারছি না, ডিসাইড করতে পারছি না যে আমরা সাবজেক্ট ওরিয়েন্টেড পড়বো নাকি জব ওরিয়েন্টেড পড়াশোনাটা পড়বো। এই ব্যাপারটা আপনি যদি কিছু বলেন। ঠিক আপনি ঠিক বলেছেন। আমি এটা অবশ্যই এখানে উল্লেখ করতাম। দেখুন, আপনি যদি জব ওরিয়েন্টেড পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই প্রিপারেশন করতে যাবেন বা ধরুন আপনি যখনই কোনো পড়াশোনা করতে যাবেন বা কোনো সাবজেক্টকে নিয়ে পড়তে যাবেন, আপনার মাথায় কিন্তু সর্বক্ষণ ওই জিনিসটাই ঘুরবে যে এই জবটা আমার লাগবে। সেটা যে কোনো জব হতে পারে, সেই জবটার কিন্তু একটা ইমেজ আপনার সামনে বারবার ভেসে আসবে। ফলত কি হয়ে যাবে, সাবজেক্টের প্রতি যে আপনার আকর্ষণ এবং সাবজেক্টটাকে জানার যে আগ্রহটা আপনার থাকবে সেটা কিন্তু ল্যাক করে যাবে। তো এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই প্রিপারেশন কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড হওয়া উচিত। যে আপনি যদি যে জেনারেল স্টাডিজকেই যদি আপনি ধরেন, আমাদের মোটা যে ধরুন জেনারেল স্টাডিজের কয়েকটা সাবজেক্ট আছে, যেমন হিস্ট্রি বলুন, পলিটি বলুন, ইকোনমি বলুন, সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিস্টিকের যে পোর্শনটা আছে, আপনি যদি সেগুলোকে একদম সিকোয়েন্সিয়ালি ভালো মতন করে প্রিপেয়ার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টগুলোকে আপনি জানছেন এবং সাবজেক্টগুলো কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। ওভারঅল কি হয়ে যাচ্ছে, পুরো সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু পরীক্ষা দিলে সেখানে কোয়ালিফাই করার আপনার চান্সেসটা অনেক বেশি থাকবে। তো সুতরাং আমার মতে যে জব ওরিয়েন্টেড না, প্রিপারেশনটা অবশ্যই কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড হওয়া উচিত। স্যার, এবার আপনি বলুন আমরা যারা কম্পিটিটিভ ফিল্ডে আমরা খাটতেছি, সাপোজ 10 লাখ ক্যান্ডিডেট কোনো একটা পার্টিকুলার জবকে টার্গেট করে করতেছে, তো সফলতাটা কি সবার জন্যই নাকি আমি বলতে চাচ্ছি সফলতাটা এই কারো ক্ষেত্রে প্রযোজ্য না সবার ক্ষেত্রে প্রযোজ্য? আপনি এই ব্যাপারটা দেখুন, এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে। দেখুন, আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন বা যে কোনো প্রতিযোগিতাতেই আপনি বলুন না কেন, দেখুন যে পরিমাণ সিট থাকে বা পুরস্কার যত সংখ্যক ক্যান্ডিডেটের জন্য থাকে তার
থেকে কিন্তু অনেক বেশি পার্টিসিপেন্ট থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা জায়গাকে কিন্তু অর্জন করে নিতে হবে। সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু থাকবে এবং আজকের যদি আমরা দেখি আজকের দিনে সেখানে প্রিপারেশন অনেকটা কিন্তু বেড়েছে। তো আপনি যদি দেখুন আপনার সিট কিন্তু আলটিমেটলি একটা সিট লাগবে আপনার জন্য। তো কতজন পরীক্ষা দিল বা কতজন কতগুলো ভ্যাকেন্সি আছে, যদি আপনি এগুলো নিয়ে চিন্তা করা শুরু করেন সেক্ষেত্রে আপনার একটা এনজাইটি কিন্তু স্বাভাবিকভাবে হবেই। তো আমার মতে আমি যেটা সাজেস্ট করব যে আপনার একটা সিট দরকার, আর আপনি সেভাবে নিজেকে তৈরি করুন। যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে আপনি ভালো ভালো করে পড়ুন, আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখুন এবং এমসিকিউ প্র্যাকটিস করুন। তো এটা করলে কিন্তু আপনার প্রিপারেশনটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর আপনি যদি আপনার প্রিপারেশনের জন্য 100% দিতে পারেন তো সেক্ষেত্রে চাকরি পাওয়াটা খুব একটা বিশেষ কঠিন হবে না। তো সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। স্যার এবার আপনি বলুন, এই ডাব্লিউবিসিএস এর মতো বড় এক্সামে ধরুন 10টা থেকে 12টা সাবজেক্ট, তো স্যার ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যেটা সমস্যা হয় স্যার, এতগুলো সাবজেক্টকে আমি 100% যেটা পড়া কি সম্ভব, নাকি কোনো ট্রিক্স রয়েছে যে 80% ডাটা 100% পড়লেও হবে, এরকম কোনো যদি ট্রিক্স থেকে থাকে? দেখুন, প্রিপারেশনের কোনো এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিন্তু নেই। এখানে দেখুন, আমি যদি স্পেশালি ডাব্লিউবিসিএস এর জন্যই বলি, ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষায় দেখুন এখানে আপনার মোটামুটি ধরুন 7-8টা সাবজেক্ট আছে আপনাকে পড়তে হবে। তো সেক্ষেত্রে একটা প্রপার স্ট্র্যাটেজি কিন্তু দরকার হয়। দেখুন, প্রিলিমস এর জন্য আমাদেরকে একরকম ভাবে পড়তে হয়, মেইনস এর জন্য একরকম ভাবে পড়তে হয়, হ্যাঁ, আর অপশনালের জন্য একরকম ভাবে পড়তে হয়। তো সেক্ষেত্রে প্রিপারেশনটাকে আপনাকে একটা প্রপার একটা মানে স্ট্র্যাটেজাইজ করতে হবে, আপনাকে একটা প্রপার একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেই হিসেবে যদি আপনি করুন, দেখুন আপনি যদি দুটো সাবজেক্টকে 1 মাসের জন্য নিয়ে থাকেন, ধরুন আমি যদি বলি যে হিস্ট্রির 3টা সেগমেন্ট আছে আমরা জানি, যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। তো এই 3টা হিস্ট্রিকে যদি আপনি রাখেন, সাথে যদি আপনি জিওগ্রাফি রাখেন, ইন্ডিয়ান জিওগ্রাফি, তো সেটাকে আপনি এই দুটো সাবজেক্টকে আপনি ধরুন একটা রুটিন করে যদি আপনি 6 ঘন্টা 7 ঘন্টা দিতে পারেন, সেখানে ধরুন আপনি 3-4 ঘন্টা হিস্ট্রিকে দিলেন, 3-4 ঘন্টা আপনি জিওগ্রাফিকে দিলেন, সেটাকে আপনি 1 মাস পড়ুন। এই দুটো সাবজেক্টে কন্টিনিউয়াসলি 1 মাস পড়ুন। এই দুটো সাবজেক্টের বেসিক কমপ্লিট হয়ে গেলে এবং এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেলে তারপর আপনি নেক্সট সাবজেক্টকে চুজ করুন। তো নেক্সট পরে আপনি আর দুটো সাবজেক্টকে নিন। তো এভাবে যদি আপনি একটা প্রপার স্ট্র্যাটেজি তৈরি করেন এবং সামনে যদি আপনি মোটামুটি ধরুন 6 to 8 মান্থসের যদি একটা ফেজ রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্র্যাটেজি কিন্তু স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। তো প্রথমত আমাদের যে মানে ডাব্লিউবিসিএস অ্যাজ আ হোল, পুরো যে অনেকগুলো সাবজেক্টের যে একটা পুরো বড় সিলেবাস, তো সেটাকে কিন্তু যদি আমরা কল্পনা করি, অবশ্যই যে কেউ কিন্তু স্কেয়ার্ড হতে পারে বা ভয় পেতে পারে। তো আমার সাজেশন থাকবে এটাই যে আপনি সেগুলোকে টুকরো টুকরো করে সেগমেন্ট করুন, যে হিস্ট্রি পলিটি বা হিস্ট্রি জিওগ্রাফি বা জিওগ্রাফি ইকোনমি, এরকম করে যদি দুটো সাবজেক্টকে নিয়ে যদি আমরা 1 মাস পড়ি বা 15 দিন পড়ি, এরকম করে সেগমেন্ট ওয়াইজ যদি আমরা ব্রেকডাউন করতে পারি, তাহলে কিন্তু উইদিন দ্য টাইম ফ্রেম কিন্তু আমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। স্যার বলছিলাম, ডাব্লিউবিসিএস যে সিলেবাস, তো সেটা যদি আমরা সেই সিলেবাসটাকে ধরে যদি পড়াশোনা করি, তাহলে কি ডাব্লিউবিসিএস কারোর যদি আলটিমেট না হয়, তো অন্য জব কি পাওয়ার সম্ভাবনা আছে কি? ডেফিনেটলি দেখুন, এক্ষেত্রে কিন্তু আমি এবার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। যখন আমি 2021-এ ফার্স্ট আমার ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু করেছিলাম, তো আমি বিভিন্ন সাবজেক্টকে পড়েছি। ধরুন আপনি তো জানেন যে ডাব্লিউবিসিএস এর কোন কোন সাবজেক্ট বা কি কি সাবজেক্ট থাকে। তো সেক্ষেত্রে হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, স্ট্যাটিক, জিকে। অপশনালের জন্য আমার সাইকোলজি অপশনাল ছিল এবং ডেসক্রিপটিভ বেঙ্গলিয়ান ইংলিশ। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি যখন আমি বিং এ স্টুডেন্ট অফ হিস্ট্রি, আমি বলছি যে আমি ডাব্লিউবিসিএস এর জন্য কিন্তু হিস্ট্রি পড়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার নেট এবং সেট দুটোই ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। তো এর থেকে আমরা কি জানতে পারি, এবং সাথে আমি যে ছোট ছোট পরীক্ষাগুলো ধরুন ক্লার্কশিপ ধরুন এবং অন্যান্য যে এক্সামগুলো আছে, হ্যাঁ, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, এই ধরনের এক্সামগুলোতে আমি কোয়ালিফাই করেছিলাম। তো আপনি যদি একটা মানে বড় একটা টার্গেট রাখেন, অনেকগুলো সাবজেক্টকে আপনি যদি পড়েন, বা আপনার জিএস যদি ঠিকঠাক থাকে, ম্যাথমেটিক্স যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তো ডাব্লিউবিসিএস কে পড়লে আপনার ন্যাচারালি কিন্তু যে ছোট ছোট এক্সামগুলো আছে শিওরলি একদম ক্লিয়ার হয়ে যাবে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। তো এটা একটা হোল হার্টেড প্রিপারেশন হতে পারে। তো
ঠিক স্যার। স্যার আর একটা প্রশ্ন, স্যার অনেক স্টুডেন্ট নিজেকে ভাবে যে তারা একটু কনফিউজড হয়ে যায় যে বাংলা ভার্সনের বই পড়বো নাকি ইংরেজি ভার্সনের বই পড়বো। তো এই ক্ষেত্রে আপনার সাজেশন কি বলে? দেখুন, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন এটা একটা ধরুন ল্যাঙ্গুয়েজের একটা তো ফ্যাক্টর রয়েছে। দেখুন, আমাদের বাংলা ভার্সনের যদি যে সমস্ত ম্যাটেরিয়াল আমাদের বাজারে আছে সেই ম্যাটেরিয়ালগুলোকে যদি আমরা পড়ি তো মানে ইনফ্যাক্ট সেখান থেকে ততটা ইনফরমেশন কিন্তু আমরা পাই না। আমি একদম ট্রুলি বলছি, বেসিক আমাদের ওখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারে, কিন্তু যখনই আমরা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করব, যখন আমরা মেইনসের জন্য পড়াশোনা করব বা ন্যাশনাল লেভেলের কোনো এক্সামের জন্য যদি আমি প্রিপেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ মিডিয়াম বই প্রেফারেবল। তো বেঙ্গলি মিডিয়াম যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেখান থেকে আপনি আপনার বেসিককে আপনি তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, আর বেসিক তৈরি করে আপনি ইংলিশ মিডিয়ামের বা ইংলিশ ভার্সনের কোনো বইয়ের দিকে আপনি যেতে পারেন। সেক্ষেত্রে কি হবে বলুন তো? সেক্ষেত্রে হবে যে আপনার বাংলা মিডিয়ামে যে সমস্ত তথ্য আপনি পড়েছেন, সাপোজ আপনি ধরুন হরপ্পা সভ্যতা পড়েছেন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তো হরপ্পা সভ্যতার যে সাইটস গুলো আছে সেগুলো আপনি নিশ্চয়ই পড়েছেন। তো যখন আপনি এই সাইটস গুলোকে বাংলাতে পড়েছেন এবং ইংরেজিতে যখন আপনি শিফট করছেন, ধরুন আপনার ইংরেজি অতটা ভালো না, তারপরেও কিন্তু আপনি জিনিসগুলোকে কানেক্ট করতে পারবেন। সো দিস কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই কানেকশনগুলো বিল্ড করতে পারলে কিন্তু আপনার মানে সাইমালটেনিয়াসলি ইংলিশের প্রতি যে ভয়টা সেটাও দূর হয়ে যাবে, আর ইংলিশের প্রতি আপনার ভালো লাগাও তৈরি হবে এবং ইংলিশ ম্যাটেরিয়ালগুলোকে আপনি পড়তে পারবেন, মানে উইচ আর ভেরি অ্যাডভান্সড এবং খুব উপকারী। তো বেঙ্গলি মিডিয়াম দিয়ে শুরু করুন, আর যদি অসুবিধা থেকে থাকে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তারপর আপনি ধীরে ধীরে ইংলিশ মিডিয়ামের দিকে যেতে পারেন। স্যার স্যার আর প্রশ্ন, আমাদের যে ডাব্লিউবিসির যে পড়াশোনাটা সেটা হোম স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি বলা হয়, তো এটা কি কোনো কোচিংয়ের থ্রুতে নিলে বেটার হয় নাকি হোম স্টাডি করলেই ভালো হয়? দেখুন, কোচিং বা হোম স্টাডির ক্ষেত্রে এটা পার্সন টু পার্সন ভেরি করতে পারে। ধরুন আপনি যদি হোম স্টাডি করার জন্য আপনার কাছে সাফিসিয়েন্ট টাইম থাকে এবং আপনি যদি সাবজেক্টগুলো সম্পর্কে অলরেডি অ্যাওয়্যার থাকেন, তো সেক্ষেত্রে আপনি হোম স্টাডি করতে পারেন। ইন মাই কেস আমি কিন্তু হোম স্টাডি করেছি, আমি কোনো রকম কোনো কোচিং থেকে কোনো কোচিংয়ের কোনো গাইডেন্স আমি নিইনি, এক্সেপ্ট মাই ইন্টারভিউ গাইডেন্স। আর সেক্ষেত্রে আপনি এখন দেখুন বাজারে কিন্তু সুন্দর সুন্দর ম্যাটেরিয়াল আছে, তো সেই ম্যাটেরিয়ালগুলোকে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইচ আর ভেরি ইম্পর্টেন্ট, এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে যদি আপনি কালেক্ট করেন, সলভ করেন এবং ম্যাটেরিয়াল থেকে যদি আপনি ম্যাটেরিয়ালকে রিডিং করার পরে যদি নোটস বানিয়ে নেন, সেক্ষেত্রে কোচিংয়ের খুব একটা গুরুত্ব কিন্তু পড়বে না। এবার ধরুন যে একটা সাবজেক্ট আছে পলিটি তো আমরা সাধারণত পড়িনি, আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করি, তো পলিটি আমাদের সেরকমভাবে পড়া হয়নি। তো পলিটির জন্য যদি কোনো স্পেশাল গাইডেন্স আমাদের লাগে, সেক্ষেত্রে আমরা কোনো কোচিং ইনস্টিটিউটের সাময়িক হেল্প নিতে পারি। বা ধরুন অপশনালের ক্ষেত্রে, তো অপশনাল যেহেতু আমার সাইকোলজি ছিল, তো সাইকোলজির ম্যাটেরিয়াল বাজারে খুব একটা ভালো ছিল না, তো মানে আমি ম্যানেজ করে নিয়েছিলাম বিভিন্ন বই পড়ে পড়ে এবং প্রিভিয়াস নলেজ থেকে আমি ম্যানেজ করে নিয়েছিলাম, তো আমি ম্যানেজ করেছিলাম। যদি কেউ একান্তই পারছে না, বুঝতে অসুবিধা হচ্ছে, তো অনলাইন বা অফলাইন কোনো হেল্প ফ্রম এনি ইনস্টিটিউট সে নিতেই পারে। স্যার আপনি তো প্রাথমিক শিক্ষকতার পাশাপাশি ডাব্লিউবিসিএস এত বড় সফলতা, তো আপনি একজ্যাক্ট কত ঘন্টা করে পড়েছিলেন স্যার? দেখুন, আমি এটা এক্স্যাক্টলি বলতে পারবো না, মানে ডে টু ডে ভারি করতো কিন্তু টাইম। আমি কখনো যখন সময় পেতাম ধরুন, তখন আমি মোটামুটি 4-5 ঘন্টা করে পড়তাম, তার থেকেও বেশি পড়তাম, ধরুন 8 ঘন্টা কোনো দিন হয়ে যেত, ব্রেক দিয়ে দিয়ে পড়তাম। আর যেদিন ধরুন আমাকে স্কুলে যেতে হতো বা কোনো ফ্যামিলির কোনো ফাংশন বা ফ্যামিলির কোনো সোশ্যালাইজেশনের প্রোগ্রাম বা ধরুন স্কুলের কোনো কাজের জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি ততটা সময় দিতে পারতাম না। আমি ধরুন এসে 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়েছি। সো যদি আমি অ্যাভারেজ দেখি, আমি মোটামুটি 5 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ আমি পার মান্থ মোটামুটি এরকম করে দিয়েছি, মানে 5 ঘন্টার মতন করে দিয়ে পড়েছি এবং তাতেই মোটামুটি হয়ে গেছে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা ম্যান টু ম্যান ভেরি করতে পারে? অবশ্যই, মানে এটা এখানে ঘন্টাটা কোনো ম্যাটার নয়, এখানে কত ঘন্টা আপনি প্রোডাক্টিভ পড়াশোনা কত ঘন্টা করছেন সেটাও ম্যাটার করতে পারে কি? আর ডেফিনেটলি ম্যাটার করবে। দেখুন কেউ ধরুন বই খুলে বসে আছে
এবং একদিকে সে বিভিন্ন সোশ্যাল সাইট গুলো আছে, ধরুন ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম বা এগুলোকেও ঘাটছে, ফির একটু পড়াশোনা করছে, আবার এগুলো দেখে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার একটা বৃহৎ সময় কিন্তু চলে গেলেও প্রোডাক্টিভ টাইম কিন্তু ততটা আপনি পাচ্ছেন, বা আপনার যেটা আউটপুট আসার কথা ততটা কিন্তু আসবে না। তো ধরুন আপনি যদি প্রোডাক্টিভলি 3 থেকে 4 ঘন্টাও পড়তে পারেন, পড়েন আর কি, তো সেক্ষেত্রেও কিন্তু দ্যাট ইজ এনাফ, মানে সেটাও কিন্তু সাফিসিয়েন্ট। 4-5 ঘন্টা পড়লেও কিন্তু আপনি ভালো মতন করেই প্রিপারেশন করতে পারবেন। সেক্ষেত্রে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা পড়া মানে আমাদের প্র্যাকটিক্যালি সম্ভব না, বা আমরা পড়তেও পারবো না। সো আমি যেহেতু সার্ভিসের সাথে মানে যুক্ত ছিলাম, আমার পক্ষে তো আরো সম্ভব হয়ে ওঠেনি। তো আমি মোটামুটি ধরুন 3 থেকে 4 বা 4-5 ঘন্টা রেগুলার বেসিসে পড়াশোনা করেছি। স্যার আমরা সকলেই জানি আপনি গ্রামের থেকে বিলং করেন, তাই তো? একদম। তো আপনি আপকামিং যে জেনারেশন, সেটা এখন তো ডিমোটিভেট হচ্ছে, এখন দিন দিন বেকারত্ব বাড়তেছে। রিসেন্টলি বেকারত্ব থেকে কেউ আবার সুইসাইডও করতেছে, এরকম ঘটনা ইদানিং দেখা যাচ্ছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখবেন? দেখুন, বেকারত্ব বাড়ছে সেটা যেমন ঠিক, এবং তারপর বিভিন্ন আমাদের যে নোটিফিকেশনগুলো আসতে ডিলে হয়ে যাচ্ছে বিভিন্ন চাকরির, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আর সেগুলোকে কি করা যাবে, যে পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেই অনুযায়ী আমাদেরকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। যদি আমরা দেখি যে স্টেট লেভেলের এক্সাম যদি কম হয়ে থাকে, তাহলে সেন্ট্রাল লেভেলের যে সমস্ত রেগুলার বেসিসে যে এক্সামগুলো হচ্ছে, যেমন ধরুন রেলওয়ে, বা ধরুন আপনার এসএসসি যে সিজিএল, তারপরে সিএসএসএল যে এক্সামগুলো হচ্ছে, সেগুলোকে সাইমালটেনিয়াসলি কিন্তু প্রিপেয়ার করা যেতে পারে। আর পরীক্ষা হচ্ছে হয়তো আমাদের মানে দেখুন, একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে আমাদের যে এক্সামিনার, বা ধরুন আমি যে পরীক্ষার জন্য অ্যাসপায়ার করছি নিজেকে, তো ডিমান্ড কি আছে সেই এক্সামটার, মানে সেই এক্সামটার কি ডিমান্ড আছে। তো সেই ডিমান্ডটা যদি আমি মিট করতে পারি, যেমন আপকামিং যে এক্সাম আছে মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি, তো সেক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার জন্য যে রিকোয়ারমেন্ট আছে, যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে আমাকে ভালো মতন করে তৈরি করতে হবে। আর যেহেতু কম্পিটিশন বাড়ছে, অনেকজন পরীক্ষা দিচ্ছে খুব অল্প সংখ্যক সিটের জন্য বা অল্প সংখ্যক ভ্যাকেন্সির জন্য, সেক্ষেত্রে আমাদেরকে একটু সিরিয়াসলি কিন্তু পড়াশোনাটা করতে হবে। সিরিয়াসলি পড়াশোনা যদি আমরা করি, এবং আমরা যদি স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে পারি, এবং বারবার যদি রিভাইজ করি, এবং এভাবে পরীক্ষা যদি আমরা দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা সফল হতেই পারি। আর যেটা বলবো যে এক্সপেকটেশন প্রিপারেশন ফেজে মানে অতটাও রাখা উচিত না, কারণ যে হারে কম্পিটিশন হচ্ছে, মানে যে কোনো সময়ে যে কোনো স্টেজে গিয়ে কিন্তু আমি ফেল করে যেতে পারি। যেমন ধরুন আমার ক্ষেত্রে আমি বলছি, আমি প্রিলিমস দিয়েছি, আমি মেন্স কোয়ালিফাই করেছি, সো ইন্টারভিউ থেকেও কিন্তু আমি যদি আমার মার্কস কিছুটা কম আসতো, আমি ইন্টারভিউ থেকেও কিন্তু বেরিয়ে আসতাম। সো আমি যদি এক্সপেক্ট করি যে মেন্স ক্লিয়ার হয়েছে মানে আমি সার্ভিসটা পেয়ে যাব, সো এই এক্সপেকটেশনটা কিন্তু আমাকে ডিমোটিভেট করবে বা আমাকে ফ্রাস্ট্রেটেড করবে। তো সেক্ষেত্রে এক্সপেকটেশন যতটা সম্ভব কম রাখতে হবে, প্রিপারেশন বা প্রস্তুতিকে আমাদেরকে জোরদার রাখতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। কারণ একটা কনসিকিউটিভ ওয়েতেই তো বিভিন্ন রকমের পরীক্ষাগুলো হচ্ছে, তো ডিমোটিভেটেড হয়ে অ্যাসপিরেন্ট লাইফে যদি আমরা ডিমোটিভেটেড হয়ে সময় নষ্ট করি, কিন্তু সেটা নষ্টই। আর আপনি যেটা মেনশন করলেন যে বেকারত্বের কারণে ইদানিং যে সুইসাইডাল কেসেস হচ্ছে, তো অবশ্যই সেটা দুঃখজনক। যে কোনো রকমের সুইসাইড বা ধরুন সেলফ হার্ম, সেটা কিন্তু অবশ্যই সমাজের জন্য বা ধরুন ওই ফ্যামিলির জন্য এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। তো আমি অনুরোধ করবো হাত জোর করে, যে আমাদের যে নেক্সট জেনারেশন আছে যারা প্রিপেয়ার করছে, যে আমাদের দাদা দিদি ভাই বোনেরা আছে, আমি বলবো যে পেশেন্স রাখতে হবে। কারণ পেশেন্স না রাখলে আমরা এই দীর্ঘমেয়াদী ফাইটটা করতে পারবো না। তো হ্যাভ সাম পেশেন্স। তো আর প্রিপারেশনটাকে সুন্দর স্ট্র্যাটেজির মাধ্যমে এবং গুছিয়ে যদি আমরা করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা একদিন সবাই সফল হতে পারবো। আর একটা যেটা আমি বলছি, সেক্ষেত্রে দেখুন, একটা চাকরি কিন্তু জীবনের শেষ না। একটা চাকরি একটা মানুষের জীবনকে ডিফাইন করতে পারে না, ইটস আ পার্ট অফ লাইফ। তো সেক্ষেত্রে আমি চাকরিটা পেলাম না বলে নিজের জীবনটাকেই শেষ করে দেব, আমি মনে করবো যে না, এরকম হওয়া উচিত না। কারণ আমাদের জীবনে আরো অনেক জীবনটা অনেকটা পড়ে থাকে, যে আমরা জীবনের যে কোনো সময়ে গিয়ে
আমরা কিন্তু আমাদের বেস্টটা আমরা করতে পারি। দেখুন, আমরা যদি শিল প্রভুপাদ তার কথাই বলি, তিনি কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কিন্তু তিনি ইসকনকে এস্টাবলিশ করেছিলেন। সো যে কোনো সময়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দিকে সমাজের বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু নিজেকে সাকসেসফুল করতে পারি। সো সুইসাইড ইজ নট দ্য রেজাল্ট, যে সুইসাইডটাই শেষ, এটা কিন্তু হওয়া উচিত না। সো আমি রিকোয়েস্ট করবো, ডোন্ট ডু দিস, এটা করো না তোমরা। ইয়েস স্যার। স্যার আপনি যেটা বোঝাতে চাইলেন আমাদের, যে সফলতা সবার জন্য নয়, সফলতা কেউ কেউ পায়, অর্থাৎ সবাই সফলতা পেলে হয়তো বা পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। একদম একদম একদম। দেখুন, আমরা এক্ষেত্রে আমি বিং এ স্টুডেন্ট অফ সাইকোলজি আমি বলবো যে হাওয়ার্ড গার্ডনার বলে তিনি কিন্তু মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি দিয়েছিলেন, আমরা জানি হাওয়ার্ড গার্ডনার। তো ওখানে কিন্তু আমরা 8 রকমের যে ইন্টেলিজেন্সের কথা আমরা জানতে পারি এখানে। তো সেক্ষেত্রে একটা মানুষ যে একাডেমিক্যালি সাকসেসফুল হবে, দেখুন আমি যেমন সিভিল সার্ভেন্ট বা WBCS অফিসার, সো WBCS অফিসার সবাই হবে এমনটা নয়। এবার কারো প্যাশন হয়তো ব্যাংকের জন্য থাকতে পারে, সে ব্যাংকের জন্য প্রিপেয়ার করবে। আবার কেউ পুলিশের জন্য অ্যাসপায়ার করতে পারে, তারা পুলিশের জন্য খাটবে। এবং কেউ টিচিং বা ধরুন কেউ স্টার্ট আপ করতে পারে, ধরুন কোনো একটা নতুন উদ্যমকে তৈরি করতে পারে বা কোনো ব্যবসা করতে পারে, বা কেউ সিঙ্গিং, কেউ ডান্সিং, যার যেখানে ভালো লাগে একটা প্যাশন থাকতে হবে। আলটিমেটলি প্যাশন যদি না থাকে, আপনি কিন্তু একটা মানে লং টাইম ধরে কিন্তু সেই কাজটাকে করতে পারবেন না। আলটিমেটলি কাজটাকে ভালোবাসতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে দেখুন, আমাদের বেসিক নলেজের জন্য আমরা অবশ্যই পড়াশোনা করব, আমাদের পার্সোনাল নলেজের জন্য, আমাদের গ্রোথ, সেলফ গ্রোথ এর জন্য আমরা কিন্তু পড়াশোনা করব। এবং অ্যাজ আ রেজাল্ট হিসেবে কিন্তু, অ্যাজ আ বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু আমাদের এক্সাম। আর যদি আপনি ভালোভাবে নিজেকে তৈরি করতে পারেন, আপনি যদি ভালোভাবে আপনার নলেজ থাকে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টকে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু চাকরিটা হওয়ার সময়ের অপেক্ষা। তো আপনি পড়াশোনা করুন, আপনার যেদিকে ভালো লাগে, যে পেশা বা যে প্রফেশনকে ভালো লাগে, সেদিকে আপনি যাবেন। ইয়েস স্যার। স্যার এবার আপনি বলুন, আপনি ঠিক কোন কোন বই পড়েছিলেন? বা আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোনো একটা ক্যান্ডিডেট একটা সাবজেক্টের উপর একটাই ভালো বই পড়লে হবে, নাকি মাল্টিপল বই পড়া উচিত? একদম। দেখুন, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যে আমি কি কি বই পড়েছিলাম। বেসিক বই আপনি যদি ইউটিউবে দেখেন, যে স্ট্র্যাটেজি ভিডিওগুলোতে বেসিক বই মানে সমস্ত অ্যাসপিরেন্টরা যে ধরনের বইগুলো পড়ে থাকে, আমিও সেরকম বই পড়েছি। সেক্ষেত্রে যদি আমি স্পেসিফিক্যালি বলি, আমি যদি হিস্ট্রি বলুন, হিস্ট্রি আপনার অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড মডার্ন। আমি অ্যানশিয়েন্টের জন্য যেমন পড়েছিলাম পুনাম দালাল দাহিয়া, অ্যানশিয়েন্ট এবং মিডিয়েভাল দুটোই ছিল, খুব সুন্দর বই। আর তারপর আমি মডার্নের জন্য পড়েছিলাম স্পেকট্রাম। স্পেকট্রাম ছাড়াও আমি আর একটা বই, যেটা হতো আমাদের ওই পুনাম দালাল দাহিয়ারই একটা বই ছিল, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, তো সেটার থেকে পড়েছিলাম। এভাবে আমি হিস্ট্রিটা পড়ি। জিওগ্রাফির জন্য আমি যেটা এনসিআরটি, আমাদের যেটা ক্লাস 11 and 12, সেই এনসিআরটি পড়েছিলাম। আর জিওগ্রাফির জন্য মাজিদ হোসেন আমি কিছুটা রেফার করেছিলাম। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য কার্তিক চন্দ্র মন্ডল স্যারের একটা বই আছে, সেটা কেউ রেফার করতে পারে। আদারওয়াইজ ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনি সেখান থেকেও পড়ে নিতে পারেন। আর থাকলো পলিটি, তো পলিটির ক্ষেত্রে যেটা পলিটির বাইবেল বলা হয় লক্ষ্মীকান্ত, তো লক্ষ্মীকান্তের বইটা আমি ভালো করে পড়েছিলাম। তারপর সেখান থেকে নোটস বানিয়ে সেগুলোকে রিভাইজ করেছিলাম। এই হলো পলিটি। আর ইকোনমির জন্য আমি নিতিন সিংহানিয়া স্যারের যে বইটা ছিল ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, তো সেটাকে আমি ভালোভাবে প্রিপেয়ার করেছিলাম। মোটামুটি 7-8টা চ্যাপ্টার আমি পড়েছিলাম সেখান থেকে। সেগুলোকে বারবার নোটস বানিয়ে নিজের মতন করে সেগুলোকে রিভাইজ করেছিলাম। আর সায়েন্সের জন্য এনসিআরটি পড়তে পারে, বা ক্লাস 9-10 যে বইগুলো হয় সেটা এনসিআরটি হতে পারে, বা আপনার যে বেঙ্গলি মিডিয়াম যে বইগুলো আছে সেগুলোকেও পড়তে পারে। আর এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, একটা এনসাইক্লোপিডিয়া আরিয়ানদের একটা বই আছে, সেখান থেকে আমি সায়েন্সটা পড়েছিলাম। আর ম্যাথামেটিক্সের জন্য তো আমি টুকটাক ইউটিউব থেকে হেল্প নিয়েছিলাম। অ্যান্ড আমি ম্যাথামেটিক্সে একদম মানে খুব ভালো স্টুডেন্ট না। আর মোটামুটি এই তো বলে দিলাম, মোটামুটি এগুলোই পড়েছিলাম। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কিন্তু মাস্ট। প্রিভিয়াস ইয়ার আপনাকে পড়তেই হবে। আপনি যে এক্সামটাই দিচ্ছেন না কেন, সেই এক্সামটাকে প্রপারলি জানার জন্য, বোঝার জন্য প্রিভিয়াস ইয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার আপনাকে পড়তেই হবে, প্রিভিয়াস ইয়ারটা সাথে রাখুন।
আর এমসিকিউ প্র্যাকটিস করুন, মক টেস্ট দিন, হয়ে যায় তাতে কোনো অসুবিধা হয় না। আর আপনি যে বললেন যেটা, সেটা হচ্ছে যে একটাই সোর্স পড়বো নাকি মাল্টিপল সোর্স পড়বো। তো আমার মতে যে একটা সোর্সই রাখুন। যদি আপনি ইকোনমির জন্য নিতিন সিংহানিয়া স্যারের বইটাই পড়ছেন, তো সেটাকেই রাখুন, সেটাকেই বারবার বারবার আপনি রিভাইজ করুন। সেখান থেকে স্ট্যাটিক পার্টটাকে বেসিক্যালি, আর যেটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে প্রশ্নগুলো, সেগুলোকে তো আপনি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করে নিতে পারবেন। বা যেটাই পড়ছেন আপনি, সেটা একটা সোর্সকে আপনি মাল্টিপল টাইম রিভিশন করুন। তো তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে, কনসলিডেট হয়ে যাবে। আর তারপর থেকে এদিক ওদিক থেকে আপনি ইনফরমেশন পাবেন, সেগুলোকে আপনার নোটের মধ্যে ইনক্লুড করে নিন। আর যখনই আপনি না মানে কি বলে, আপনি এখান থেকে লাফিয়ে ওখানে যাবেন, ওখান থেকে লাফিয়ে আর একটা জায়গায় যাবেন, তো একটা সাবজেক্টের জন্য আপনার কাছে মাল্টিপল সোর্স হয়ে যাবে। আর মাল্টিপল সোর্স হয়ে গেলে আপনি কিন্তু পাজল হয়ে যাবেন, আর তাতে আপনার প্রিপারেশনের কিন্তু ঘাটতি হয়ে যাবে। তো একটা সোর্সই রাখুন এবং সেটাকে মাল্টিপল টাইমস আপনি রিভাইজ করুন। আপনি বলতে চাচ্ছেন মিনিমাম সোর্স ম্যাক্সিমাম স্টাডিজ। ইয়েস ডেফিনেটলি। আর স্যার আপনি শুধু পড়ার পাশাপাশি কি কোনো মাস্টার নোট রেডি করেছিলেন নাকি বইয়ের থেকে পড়েছেন সব? দেখুন, এক্ষেত্রেও কিন্তু এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে। কেউ কি করে, ওই বই পড়ে এবং বইয়ের মধ্যে যে ইম্পর্টেন্ট যে পোর্শনটা থাকে সেগুলোকে দাগিয়ে নেয় বা হাইলাইট করে নেয়। সেটা আমার দ্বারা খুব একটা হতো না। তো আমি বইটাকে থরোলি রিডিং করতাম, তারপর সেকেন্ড রিডিং এর ক্ষেত্রে আমি সেখান থেকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো থাকতো সেগুলোকে আমি নোট আকারে আমার খাতার মধ্যে নোট করে নিতাম। তাহলে কি হতো, আমার ধরুন একটা চ্যাপ্টারের জন্য ধরুন 10 পাতা বা 15 পাতা আছে, তো সেটা কিন্তু মিনিমাইজ হয়ে গিয়ে মোটামুটি এক পাতার মধ্যে আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ক্ষেত্রে যদি বলি, সেটা আমি নোটস করেছিলাম, বড় বড় বইগুলোকে চ্যাপ্টার ওয়াইজ আমি নোটস বানিয়েছিলাম। স্যার এবার আপনি বলুন, ডাব্লিউবিসিএস এর মতো একটা বড় পরীক্ষা, বিশেষ করে এ এবং বি গ্রুপের ক্ষেত্রে অপশনাল যে পেপার রয়েছে, এই অপশনাল পেপারটা চুজ করার ক্ষেত্রে আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে? দেখুন, অপশনাল যেহেতু আমাদের টোটাল 200-400 নম্বরের অপশনাল হয়, সেটা একটা বিগ রোল কিন্তু প্লে করে আমাদের ফুল যে প্রিপারেশনটা, বা ধরুন আপনার র্যাঙ্ক যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অপশনালটা ভালো রোল প্লে করে থাকে। তো অপশনাল চুজ করার সময় আপনি অবশ্যই দেখবেন, এখানে অনেকগুলো সাবজেক্ট আছে অপশনাল, আপনি মোটামুটি সব সাবজেক্টই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে অপশনাল চুজ করার ক্ষেত্রে আপনাকে ওই সাবজেক্টটাই চুজ করতে হবে যেটা আপনি পড়েছেন, বা যে সাবজেক্টটা পড়তে আপনার ভালো লাগে আপনি সেই সাবজেক্টটাই কিন্তু নেবেন। কারণ অনেকটা সিলেবাস আপনাকে পড়তে হবে। ধরুন আপনার গ্র্যাজুয়েশন লেভেলের আপনার একটা গ্র্যাজুয়েশনের সিলেবাস আপনাকে পড়তে হবে। সামটাইমস মাস্টার্সেরও কিছুটা অংশ কিন্তু আপনার সিলেবাসের মধ্যে ইনক্লুড থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই দীর্ঘ সময় ধরে পড়ার বা সাবজেক্টটাকে ভালোভাবে জানার একটা আগ্রহ কিন্তু থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে, যে সাবজেক্টটার প্রতি জানার আপনার আগ্রহ আছে, আপনি সেই সাবজেক্টটাকে চুজ করে আপনি কিন্তু অপশনাল প্রিপারেশনটা করতে পারেন। স্যার অনেকেই বলে থাকেন যে আপনার ধরুন যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে, সেটা হয়তো দেখা গেলো যে সেটা একটা নন স্কোরিং সাবজেক্ট। অনেকে বলে আবার যে কিছু কিছু স্কোরিং সাবজেক্ট আছে যে মার্ক ভালো ওঠে, তো এটা ব্যাপার আপনি কি করে? দেখুন, এরকম এটা একটা মিথ আপনি বলতে পারেন। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইটসেলফ স্কোরিং। যদি আপনি সাবজেক্টটা সম্পর্কে ভালো কিছু লিখতে পারেন, ধরুন আপনাকে যে ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে অপশনাল পেপারের ক্ষেত্রে, সেগুলোকে যদি আপনি সেই আন্দাজে তৈরি করেন, বা আপনি সেভাবে যদি আপনার নোটস পত্রকে বানিয়ে নিতে এবং যদি মানে একটা ভালো একটা আনসার ডেলিভার করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্ট স্কোরিং, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু ভালো ফল পাওয়া যেতে পারে। ধরুন আমার ব্যাচেই যদি আমি ধরি, আমার কিছু বন্ধু বান্ধব আছে, ধরুন আমার বন্ধু বান্ধবের মধ্যে আমার সাইকোলজি, কেউ এগ্রিকালচার নিয়েছে, কেউ অ্যানথ্রোপোলজি নিয়েছে, কেউ ধরুন সোশিওলজি নিয়েছে, কেউ আবার জিওগ্রাফি নিয়েছে। তো তারা সবাই সিলেক্টেড এবং তারা সবাই ভালো ফল করেছে। তো সেক্ষেত্রে যে পার্টিকুলার সাবজেক্ট, কিছু পার্টিকুলার সাবজেক্টেই যে আপনার ভালো স্কোরিং সেটা কিন্তু নয়। আপনি যদি ভালোভাবে লিখতে পারেন, ভালো কিছু ডেলিভার করতে পারেন, আপনার নাম্বার কিন্তু সেখান থেকে আসবে। তো এটা কোনো এরকম কোনো ব্যাপার নেই যে আপনি একটা পার্টিকুলার সাবজেক্ট করলেই ভালো মার্কস আসতে পারে। আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে অপশনাল নিতে পারেন, যে কোনো সাবজেক্ট। স্যার এবার আমার লাস্ট প্রশ্ন, আপনি যেহেতু গ্রামের থেকে বিলং করেন এবং গ্রামে মেধা তো আছে, আপনি এটা নিঃসন্দেহে বলতে ডেফিনেটলি আছে, কিন্তু তারা না একটা কোথাও প্রপার গাইডেন্সের অভাবে হোক আর কোনো কারণেই হোক, তারা যে আজকে একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেবে, তারা না সমাজে কোনো
মানে রোল মডেল পাচ্ছে না, তো এই ব্যাপারটা আপনি কি করে দেখবেন? দেখুন, আমি যেহেতু প্রত্যন্ত গ্রাম থেকেই বিলং করি, তো গ্রামে আমি যখন চলাফেরা করি তখন বা এখনকার স্টুডেন্টদের ক্ষেত্রে যে সমস্ত জিনিস আমরা দেখি, তারা দিন দিন তাদের পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে যাচ্ছে, সেটা সত্যি। তো তার পেছনে অনেকগুলো কারণও হয়তো থাকতে পারে বা আছে। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি, বা বেশিরভাগ কম এজের ছেলেমেয়েরা তারা ধরুন ইনস্টাতে রিলস বানাচ্ছে বা ফেসবুকে রিলস বানাচ্ছে, তো সোশ্যাল মিডিয়াতেই তারা ধীরে 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 মানে আসক্ত হয়ে যাচ্ছে। তো সেটা একটা কারণ তো রয়েছে। আর একটা যেটা তারা দেখছে যে যারা ধরুন আজকে ক্লাস 9 বা 10 বা 11 12-এ পড়ছে, তারা যখন তাদের দাদা দিদিদেরকে দেখছে যে বা তারা গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করে বসে আছে বাড়িতে, তারা চাকরি পায়নি, তো যখন তাদের বাবা মারা তাদেরকে পড়াশোনা করার জন্য বলছে, তারা কিন্তু উদাহরণ হিসেবে দাদা দিদিদের নাম নিয়ে বলছে যে ওই দাদা তো পড়েছে, ও তো মাস্টার্স করা, ও তো ধরুন গ্রাজুয়েশন করে বসে আছে, সে তো চাকরি পায় না, তো পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না। এ ধরনের একটা মিথ এবং ভ্রান্ত ধারণা তাদের মধ্যে কিন্তু কাজ করছে। তো আমার মনে হয় যতদূর আমার মনে হয়, এবং যদি রুটে গিয়ে আমরা একটু দেখি, তো আমরা প্রপারলি হয়তো প্রিপারেশনটা করতেই পারছি না। ধরুন জব ওরিয়েন্টেড বা চাকরি ওরিয়েন্টেড যে পড়াশোনাটা, সেটা আমরা করতে পারছি না। আমরা একটা কনভেনশনাল ওয়েতে বহমান নদীর মতন করে দিয়ে যাচ্ছি। তো এই যে কনভেনশনাল যে ওয়েটা আছে, সেটাকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের প্রিপারেশনটাকে শুরু করতে হবে। ধরুন গ্র্যাজুয়েশন যখন আমরা ভর্তি হয়ে যাচ্ছি কলেজে, তখন থেকে যদি আমরা একটা পার্টিকুলার এক্সামকে ফোকাস করি এবং সেটার জন্য যদি পড়াশোনা করি, সেটা কিন্তু অবশ্যই লাভবান হবে এবং আমাদের সময় বাঁচবে। আর চাকরি কিন্তু হচ্ছে, এবং যারা প্রিপেয়ার করছে তারা চাকরি পাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে একটা শুধু কনস্ট্রাকটিভ একটা অ্যাবস্ট্রাক্ট চিন্তা নিয়ে আমাদেরকে চললে হবে না, যে ধরুন একটা পার্টিকুলার এক্সামকে আমাদেরকে ভালো মতন করে ফোকাস করে পড়াশোনা করতে হবে, এবং যে সাবজেক্টগুলো বা যে এক্সামগুলো যে ধরনের ধরুন আপনার কাছ থেকে যে ধরনের মেধা এক্সপেক্ট করছে, সেই আন্দাজে কিন্তু আপনাকে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু চাকরি পাওয়া সম্ভব। আর আগ্রহ হারালে চলবে না, আমাদেরকে মোটিভেটেড থাকতে হবে। কারণ দেখুন, আমরা যেহেতু গ্রামে বিলং করি, তো আমাদের আর্থিকভাবে তো আমরা অনেক ফ্যামিলি কিন্তু দুর্বল। তো তাদের ব্যবসা করার মতন তাদের কাছে পুঁজি নেই বা পয়সা নেই, তারা ব্যবসা করতে পারবে না। তো যদি তারা নিজের পরিস্থিতিকে তাদের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চায়, বা যদি ভবিষ্যৎকে আরো সুন্দর করতে চায়, তো আমাদের কাছে মানে ইনভেস্টমেন্ট বলতে একটাই, সেটা হচ্ছে পড়াশোনা। আমাদেরকে পড়াশোনা করতে হবে, একটা চাকরি জোগাড় করতে হবে, এবং সেটা কিন্তু ভালো পড়াশোনার মাধ্যমে এবং মোটিভেটেড থেকে একটা এক্সামকে ফোকাস করে যদি আমরা প্রিপেয়ার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু সম্ভব। গ্রাম শহর কোন ব্যাপার না। ধন্যবাদ স্যার, আপনার একটা মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আজকের মতো এখানেই ভিডিওটা থাকলো, আর নেক্সটে আপনার সঙ্গে নিশ্চয়ই কথা হবে। আপনি দয়া করে একটু সময় দেবেন। অবশ্যই। নমস্কার, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।